বাংলা সাহিত্যের ভয় ও রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো এই উপস্থাপনা। নমস্কার, আমি বিক্রম। আপনারা শুনছেন গল্পকথা। নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের খামেনের মমি। ইউরোপ থেকে বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশরকে দেখতে গেল। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, সৌন্দর্য, গৌরব সমস্ত জিনিস আকর্ষণ করত, তাকে কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। প্রাচীন মিশরীদের একজন বংশধরও পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। এত বড় একটা জীবন্ত জাতি কেমন করে যে নিঃশব্দে বিলুপ্ত হয়ে গেল, তা ভাবলেও রহস্য মনে হয়। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি নিদর্শন দেখলাম। মনটা কেমন উদাস হয়ে গেল। একটি মন্দিরের সামনে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলাম। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি যেন একটা লক্ষ্য করলে। তারপর আমার আরও কাছে এসে বললে, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি। সেকালে নানা জিনিস কেনা ছিল একটা মস্ত বাতিক। মমি কাকে বলে তা সকলেই জানে। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত, মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না। তাই মৃতদেহগুলিকে বিভিন্ন রকম রাসায়নিক ও ঔষধ মিশিয়ে সুরক্ষিত করে রাখার নামই মমি। অনেকদিন ধরে আমার একটা মমি কিনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে মমিটা আমি কিনলাম। তার ভিতরে কিছু নতুনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি। মাথায় 2.5 ফুটের বেশি হবে না। এই বামনের মমি নিয়েই ভারতগামী জাহাজে উঠলাম। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটোখাটো মিউজিয়াম। অতীতে ও বর্তমানে নানান দেশের নানান অদ্ভুত জিনিস আমার বৈঠকখানায় সাজানো। তার মাঝেই একটি গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটাকে দাঁড় করিয়ে রাখলাম। মা তো রেগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়েই তিনি আমাকে বলতে লাগলেন, ছি, গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতের শুকনো পচা মরা এনে রাখা, সংসারের অকল্যাণ হবে যে। অনেক বন্ধুও বিব্রত প্রকাশ করলো। কিছু কিছু ভীতু বন্ধুও সন্ধ্যার পর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না। কিন্তু আমি সমানে অটল। সকলকে বোঝাতে লাগলুম, কোনো ভয় নেই। মরা গরু তো আর ঘাস খায় না। 4 বছর আগে যে মরেছে, এই 20 শতাব্দীতে আর যাই করুক, সে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুনত্ব ব্যাপার লক্ষ্য করলুম। যখন মমিটা কিনেছিলাম, তখন এই বামনের মূর্তি দুটোর চোখ বন্ধ ছিল। কিন্তু আজকাল দেখছি এই চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে বামন স্বরূপে চোখ মেলে তাকালে, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণও নেই, তবুও এমন অস্বাভাবিক ব্যাপারে আমার মন খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু আছে, শেষে সেই আমাকে বুঝিয়ে দিল জলবায়ু পরিবর্তনের জন্য এই ব্যাপার ঘটেছে। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার খটকা গেল বটে, কিন্তু দিন কয়েক পরেই আর এক আশ্চর্য কাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনলুম বাইরের ঘরে কিসের যেন একটা শব্দ আসছে। কেউ যেন আলমারির কাঁচের ওপরে ঘন ঘন করাত ঘষছে। ঝনঝন শব্দ। কি ব্যাপার? বৈঠকখানায় চোট্ট ঢুকলো নাকি? ধর্মরিয়ে বিছানা থেকে উঠে বসলুম। সঙ্গে সঙ্গে রাত্রির নিস্তব্ধতা ভেঙে জোরে আরও একটা শব্দ হলো। ঝনঝন করে, যেন একরাশ কাঁচ একসঙ্গে ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলাম না।
চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরে এগিয়ে গিয়ে হাজির হলুম। তারপর আলো জ্বেলেই অবাক হয়ে গেলুম। ঘরে ঢুকে দেখলাম গ্লাস কেসটা ভাঙা এবং বামনের মমিটা মেঝের ওপর উবুর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলাম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলুম, মমিটার টোলে কাঁচের ওপর পড়াতেই গ্লাসটা ভেঙে গেছে। পরদিন গ্লাসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভিতর আবার রেখে দিলাম। ব্যাপারটা কাউকে জানানোর প্রয়োজন মনে করলাম না। যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস ভেঙে ফেলবার চেষ্টা করেছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। সত্য সত্যই তা অসম্ভব। শরীরটা সেদিন ভালো ছিল না। সন্ধ্যার পর বৈঠকখানায় সোফায় বসে বিশ্রাম করছিলাম। হঠাৎ দারোয়ান এসে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুক একটা কার্ড পাঠিয়ে দিয়েছে, তাতে লেখা রয়েছে এনিম পাশা, কায়রো। বিস্মিত হলাম। ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কাউকেই আমি চিনি না। কে এই ইনিম পাশা? আমার কাছে তার দরকারই বাকি। যাই হোক, দারোয়ানকে বললাম ভিতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তিটি ঘরের কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু, তার উপর একটা ফেজ টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল। একটা কম্পার দিয়ে প্রায় সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গলার সামান্য অংশ। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটি কোট। আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন যেন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠেছিল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এতই প্রখর যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়েই আমি বললাম, হ্যাঁ, বসতে আজ্ঞা হোক মিস্টার এনিম পাশা। আপনার জন্য আমি কি করতে পারি? এনিম পাশা আমার সামনে রাখা একখান চেয়ারের উপর বসলো। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে দেখা করবার জন্য এসেছি। আমি সবিস্ময়ে বললাম, আমার সঙ্গে কি দরকার? ইনিম পাশা সামনের টেবিলের ওপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছে আছে। খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয়েক আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে, কিন্তু হতভাগ্য বেদুইনটা আজ বেঁচে নেই। কিন্তু খবর পেলাম খামেনের মমিটা আপনার কাছে আছে। আমি বললাম, কিন্তু সেই মমিটা যে আমি টাকা দিয়ে কিনেছি। এনিম পাশা পকেট থেকে একটা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমিটা আমাকে ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললাম, মমিটা বেচবো বলে আমি কিনি, টাকার লোভ তাই আমাকে দেখাবেন না। এমিন পাশা তার 2 কোণই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের দিকে ঠিকই এমনভাবে রাখলো যে তার চোখ দুটো আমার চোখে আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমিটার ওপর আপনার কোনো দাবি নেই। আমি হেসেই বললাম, টাকা দিয়ে কিনেও ওর ওপর যদি আমার দাবি না থাকে, তবে দাবি আছে কার? অত্যন্ত গম্ভীরভাবে এমিন পাশা বললেন, মিস্টার সেন, ও মমির ওপর কোনো মানুষেরই দাবি নেই। মমি টাকা দিয়ে কিনবা জিনিস নয়, ও সিরিসি তাকে গ্রহণ করেছেন। আমি অবহেলা করে বললাম, বেশ, তাহলে ও সিরিসি যবে নিজে এসে দাবি করবেন, সেদিন আমি খামেনের মমিটা তাকে ফিরিয়ে দেব। এমিন পাশা অচম্বিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, নির্বোধ! বলেই তিনি একটানে
তার মুখের কম্পারটা ও মাথার টুপিটা খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত ও অসম্ভব দৃষ্টি দেখল। এনিম পাশার কাঁধের উপরে যে মুখখানা জেগে আছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়। সে হচ্ছে হাজার হাজার বছর পুরনো অত্যন্ত বিস্ময় এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার ওপর থেকে বিষণ্ণ মুখের দুই পাশে তৈলহীন কেশপাশ লটপট করে তুলছে এবং চিবুক থেকে তেমনই রুদ্ধ শ্বাস প্রশ্বাস বুকের ওপর ঝুলে পড়ছে। এ মুখ আমি ইজিপ্টে জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং সেই সময় আমি এক অদ্ভুত ও বিভৎস অমানুষীয় কণ্ঠস্বর শুনতে পেলাম। আমেন, আমেন, জাগ্রত হও তুমি, আবার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো, দেখলাম একটি সোফার উপর শুয়ে রয়েছি। মাথার কাছে বসে মা মুখের ওপর জলের ঝাপটা দিচ্ছে। সব কথা আমার মনে পড়ে গেল। তড়িঘড়ি উঠে বসলাম। উদ্বিগ্ন স্বরে মা বললেন, হ্যাঁ রে বাবা, কি হয়েছিল তোর? এখানে এত গোলমাল হচ্ছিল বা কেন? আর ওই গ্লাস কেসটাই বা কে ভাঙলো? এক লাফে আমি উঠে দাঁড়িয়ে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভিতর থেকে বামনের সেই মমিটা আর নেই। চেঁচিয়ে ডাকলাম দারোয়ানকে। তার মুখেও জানলাম ফটক দিয়ে কেউ বাইরে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এনিম পাশা বা সেই মমিটাকে কোনোটাই পাওয়া গেল না। ঘরের মেঝের উপর শুধু পড়ে রয়েছে এনিম পাশা সেই টুপি, চশমা, কমফর্ট ও একজোড়া জুতো। তবে আমি কি ওই অসুস্থ হয়ে বৃষ্টি স্বপ্ন দেখেছি, না কোনো ছদ্মবেশে চড়ে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটা নিয়ে গেল?